অধ্যাপক আসিফ শায়ান আমাদের জন্য অপেক্ষা করছেন। যমুনা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসিফ শায়ান, আমাদের ব্যালট বাক্স ইলেকশন উপলক্ষে একটি অনুষঙ্গই বলা চলে। আমরা 3 দিন এই নির্বাচন উপলক্ষে যে আয়োজন সেটি পরিচালনা করব। একটু জানতে চাই, আমরা সকাল থেকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। মোবাইল ব্যবহারে ইসির যেই নতুন বিধিনিষেধ কিংবা যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 400 গজের ভেতরে সাংবাদিকরাও মোবাইল ব্যবহার করতে পারবে না। আমরা যেমনটি জানি, যারা মাঠ পর্যায়ের সাংবাদিকরা আছেন, যারা সংবাদ সংগ্রহ করেন, তাদের তো আসলে মোবাইল ব্যবহার করতেই হয়। তৎক্ষণাৎ যেই খবরটা সেটি তো জানাতেই হয় স্টেশনে। সেক্ষেত্রে আপনার অভিমত কি, এই 400 গজের মধ্যে মোবাইল ব্যবহারের যে সিদ্ধান্ত, ব্যবহার না করার যে সিদ্ধান্ত, এ বিষয়ে আপনার অভিমত জানতে চাই। ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি এইটা যেটা হচ্ছে ইম্পর্টেন্ট যে এটার কোনো ধরনের যথাযথ এক্সপ্লেনেশন আমরা পাইনি। আমরা যেটা শুনেছি যে ডিসইনফরমেশন বা মিসইনফরমেশন থামানোর জন্য এটা করা হয়েছে, যে এটার ফলে আপনি যে কথাগুলো বললেন যে সাংবাদিকরা যে তথ্যটা সংগ্রহ করবেন বা জানাবেন, সেটাও তো বড় ধরনের একটা ঝামেলার মধ্যে পড়বে। মানে একটা কথা আছে না যে দ্বার বন্ধ করে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি, এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। সো এই ধরনের কোনো একটা ডিসিশন হঠাৎ করে নিয়ে যাওয়া, যেখানে এখনো নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংশয় আছে, ইঞ্জিনিয়ারিং এর বক্তব্য বা এই ধরনের সন্দেহের কথা আমরা শুনছি, সেই জায়গায় এই ধরনের ডিসিশন নেওয়ার আমি কোনো অর্থ খুঁজে পাচ্ছি না। দ্য গুড থিং ইজ, দুইটা পলিটিক্যাল পার্টি, দুইটা দলই মোটামুটি এই ব্যাপারে তাদের অভিমত জানিয়েছে এবং কেউই এটাকে হচ্ছে গিয়ে সমর্থন করেনি, এবং এটাকে সমর্থন করার কোনো যুক্তিযুক্ত কারণও এখন পর্যন্ত আমার মনে হয় না আমরা কেউই খুঁজে পাচ্ছি। সো আমি আশা করবো যেটা, যে নির্বাচন কমিশন হয়তো যে কোনো কারণেই হোক তারা এটা নিয়েছেন, এই ধরনের ডিসিশন থেকে সরে আসবেন এবং এটি সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে আমার মনে হয়। তো নিশ্চয়ই। এর পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, নির্বাচন নিয়ে এরই মধ্যে বেশ কিছু জরিপ আমরা দেখেছি। অর্থাৎ বেশ কিছু সংস্থা তাদের জরিপে বলছে যে অমুক প্রার্থী এবার নির্বাচনে জয়লাভ করতে পারে, এবং এই জরিপগুলো আসলে যে প্রকাশ করা হয়েছে, এটি দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক মানুষের উপরে জরিপ চালানো হয়েছে, তার উপরেই আসলে ফলাফল যেটি তারা ধারণা করছে। কি মনে হয়, এসব জরিপ কতটা গ্রহণযোগ্য? সামনে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য কি এই জরিপ কোনো ধরনের চ্যালেঞ্জ ছুড়ে মারে কিনা? না, মানে জরিপ তো সেন্সাস না। জরিপ তো হচ্ছে গিয়ে সবসময় একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের উপর দিয়েই হবে। সেটাই সায়েন্টিফিক জরিপ, সেটাই তাই হওয়া উচিত। তো সেটার মধ্যে আমি কোনো সমস্যা দেখি না। এখন যেটা আমাদের দেখতে হবে যে এই যে ওনারা যে স্যাম্পলিংটা যারাই করেছেন, সেই স্যাম্পলিংটা সায়েন্টিফিক হয়েছে কিনা। যেই জনসংখ্যাকে তারা হচ্ছে গিয়ে তুলে নিয়ে এসেছেন, সেটা হচ্ছে গিয়ে দেশের জনসংখ্যা বা যে কনস্টিটুয়েন্সিতে নিয়েছেন, সেই কনস্টিটুয়েন্সির জনসংখ্যা রিপ্রেজেন্ট করছে কিনা, এইটা হচ্ছে সায়েন্টিফিক ব্যাপারটা। এখন এখানে সংখ্যা ম্যাটার করে না। আপনি 3,000-4,000 জনের মানুষের উপরেও একটা জরিপ চালিয়ে একটা রিপ্রেজেন্টেটিভ আপনি হচ্ছে একটা ওপিনিয়ন পেতে পারেন, এবং একই সাথে হচ্ছে আপনি ওরা বেশি নিলে আপনার যেটা গুরুত্বপূর্ণ, যে আপনার জরিপটা হয়তো শক্তিশালী হবে, কিন্তু সেটা যদি আপনি আবার র্যান্ডমলি না চুজ করেন, এটা তো একটা সায়েন্টিফিক রিগোর থাকতে হবে। সেই রিগোর যদি না থাকে, তাহলে হচ্ছে গিয়ে এটা নিয়ে প্রশ্ন উঠবে। আজকে যে জরিপটা দেখলাম, আমি এখনো সেটার মেথোডোলজি দেখিনি। সো এটা যে নাম্বারই করুক না কেন, আপনি 60,000 70,000 যে নাম্বারই করেন না কেন, সেটা যদি এটা স্যাম্পলটা র্যান্ডমলি চুজ করা না হচ্ছে কি, আমরা প্রকৃত হিসেবে পাবো না, নিয়ে বলতে হবে। এবং এটাতে আসলে আমার মনে হয় না যে যদি সঠিক মেথোডোলজির উপরে কোনো জরিপ চালানো হয়, সেটার যদি সায়েন্টিফিক ভ্যালিডিটি থাকে, ইন্টারনাল এবং এক্সটার্নাল দুই ধরনের ভ্যালিডিটি যদি থাকে, তাহলে এটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার কিছু নেই। এই ধরনের জরিপ আসলে আমাদের করা দরকার। এটা রাজনৈতিক দলগুলোর জন্য ভবিষ্যতে হেল্প করবে। তারা বুঝতে পারবে যে ভোটাররা কি জিনিস বা কোনগুলোর উপরে বেস করে হচ্ছে তারা ভোটিং ডিসিশন নিচ্ছে, তাদের ইলেকশন বা ক্যাম্পেইন স্ট্র্যাটেজি ঠিক করার ক্ষেত্রেও এগুলো ভবিষ্যতে হেল্প করবে। সো এগুলো একটা ভালো ডিরেকশন দিবে। আপনার যে এগুলো জরিপটা একটি যদি ভালো সায়েন্টিফিক ডিরেকশন হয়। দিবে তাদের জন্য, এটি আপনি বলবার চেষ্টা করছিলেন। আসিফ খান, সবশেষ একটি প্রশ্ন জানতে চাই। অনেক বছর পর একটি নতুন সরকার আসলে দেখবে বাংলাদেশের জনগণ। সেক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ আছে বলে মনে করছেন যারা নির্বাচন বিশ্লেষক আছেন তারা। কি মনে হয়, গণতান্ত্রিক যেই ধারা সেটি অব্যাহত রাখার জন্য প্রধান চ্যালেঞ্জগুলো কি হতে পারে, যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন?
দেখুন মানে একটা তো হচ্ছে নির্বাচন হয়ে যাওয়ার পরে নির্বাচন যদি ফ্রি অ্যান্ড ফেয়ার হয় তাহলে যে সরকারই ক্ষমতা আসুক না কেন তার হাতে অনেকগুলো দায়িত্ব আছে, যেমন যদি এখানে রেফারেন্ডামের প্রশ্নটাও জড়িত। রেফারেন্ডাম যদি পাশ হয় তাহলে আমরা জানি যে আপনার হাতে যে সময় আছে, যে 180 দিনের সময়সীমা, সেটার মধ্যে আপনাকে এই কাজগুলো করতে হবে এবং এখানে বেশ কিছু আনরিজলভড ইস্যু আছে। সেই আনরিজলভড ইস্যুগুলো আমাদের খুব কেয়ারফুলি ডিল করতে হবে, কারণ সেটা থেকে আবার নতুন ধরনের কনফ্রন্টেশন বা কনফ্লিক্টের তৈরি হতে পারে, সেটা একটা চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ যেটা, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা এবং এইটা নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্টের যে ব্যর্থতা আছে, সেটার একটা কন্টিনিউশন আগামী যে সরকার থাকবে তাকে সামলাতে হবে। এমপ্লয়মেন্টের যে ব্যাপার বা হচ্ছে আপনার অর্থনৈতিক যে অবস্থা, সেটার আমরা পরিপূর্ণ একটা সমাধান আমরা পাইনি, সেই চ্যালেঞ্জটা আছে। আরেকটা যেটা চ্যালেঞ্জ, আমরা হলো বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছে। আপনার সকল প্রতিশ্রুতি আপনি শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারবেন কি পারবেন না, সেটা কিন্তু নির্ভর করবে ব্যুরোক্রেসির উপরে, আমলাতন্ত্রের উপরে। এই আমলাতন্ত্রকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন, কিভাবে ম্যানেজ করবেন, এইটার এফিশিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ সার্ভিস ডেলিভারি আপনি কিভাবে নিশ্চিত করবেন, সেটার উপর নির্ভর করবে পরবর্তী সরকার আসলে সাফল্যের সাথে তার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে পারবে কিনা। সো সেটা একটা বড় চ্যালেঞ্জ থাকবে পরবর্তী সরকারের জন্য। নিশ্চয়ই তাই। জনাব আসিফ জাহান, অনেক ধন্যবাদ, আপনি মূল্যবান সময় দিয়েছেন আমাদের। ভালো থাকবেন আপনি।